প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনে, পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে চিকিৎসকদের ঈদ কিভাবে কাটে। বুঝতেই পারছেন যে তিনজন চিকিৎসক আছেন আমাদের সঙ্গে এবং তাদের কাছ থেকে আমরা শুনবো যে তাদের ঈদগুলো কিভাবে কাটে। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার বাম দিকে আছেন ডাক্তার মাফরুহা আক্তার রুমানা, তিনি সহযোগী অধ্যাপক রক্তরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এরপর আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদ হোসেন, তিনি অধ্যাপক অঙ্কোলজি বিভাগ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স বিআইএইচএসে আছেন। এরপরে আমার ডান দিকে আছে ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল, তিনি সহকারী অধ্যাপক রক্তরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একটা মজার বিষয় আমি সবার কাছে ডিসক্লেমার হিসেবে বলতে, তিনজন যারা অতিথি আছেন তিনজনই আসলে আমার খুবই পরিচিত জন এবং খুবই ক্লোজ। আমার বাম দিকে ডক্টর মাফরুহা আক্তার রুমানা, সে আমার মেডিকেল কলেজ জীবনের বন্ধু। আমি রুমানাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একজন মাত্র মহিলা আছেন। তো মহিলাদের কিন্তু একটা ঈদে, বিশেষ করে কোরবানির ঈদে কিন্তু নানা ধরনের দায়িত্বও থাকে। তো একজন চিকিৎসক হিসেবে কিভাবে তিনি সেই দায়িত্বটা পালন করেন? দেখা যায় হাসপাতালের ডিউটিও থাকে, আবার বাড়ির ডিউটিও থাকে, এগুলোকে কিভাবে সমন্বয় করেন ডক্টর রুমানা? ধন্যবাদ কল্লোল। আসলে দেখা যায় যে আমাদের ঈদ দুইভাবে কাটে, বাসায়ও ঈদ কাটে, হাসপাতালেও ঈদ কাটে। বা বাসায় কাটলেও ফোনে কিন্তু আমাদেরকে হাসপাতালে অনকল থাকতে হয়। বিশেষত আমার একটি ঘটনার কথা আমি বলি যে ঈদের ছুটিতে আমরা আসলে চিকিৎসকরা কিন্তু দীর্ঘ ছুটি পাই না। আমরা সাধারণত ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, এই 3 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তার মধ্যেও আমাদের কিন্তু অনকলে যেতে হয় বা আমাদেরকে রাউন্ড দিতে যেতে হয়। তো আমার কাছে এমন একজন এমার্জেন্সিতে একজন কল দিল যে রোগীর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে ঈদের আগের দিন। যখন আমি ঢাকার বাইরে যাব এমন প্রস্তুতি নিচ্ছিলাম, তো ওই মুহূর্তে আসলে অন্য কোনো চিকিৎসক সেখানে নেই। যে যদিও আমি হসপিটালটার কথা বলছি, এটা প্রাইভেট হসপিটালের কথা বলছি। তো সেখানে ওই মুহূর্তে রোগীর শ্বাসকষ্ট লিম্ফোমার জন্য যে হচ্ছে, তার শ্বাসকষ্টের কারণে যে প্লুরাল ইফিউশন হয়েছে, সেই পরিমাণ পানিটা বের করার মতন ওইখানে কেউ এক্সপার্ট ডাক্তার নেই, সবাই ছুটিতে চলে গেছেন বা যিনি ডিউটিতে আছেন তিনি হয়তো অতটা এক্সপার্ট নাই বিষয়। তখন আমাকে যখন কল দিল, আমরা দ্রুততার সাথে গেলাম, সেই রোগীর পুরো ম্যানেজমেন্ট করে তারপরে আমি কিন্তু ঢাকার বাইরে গিয়েছি। এবং সেই রোগী যদি এখন দেখে থাকেন অনুষ্ঠানটি, আপনি হয়তো জানবেন যে তিনি কিন্তু এখনও সুস্থ আছেন এবং কেমোথেরাপি কমপ্লিট করেছে, ইমিউনোথেরাপি কমপ্লিট করেছে। তো আমাদের ঈদটা শুরু হয় আসলে এইভাবেই। তো ঈদের আনন্দের সাথে আমাদের কখনোই আমার চিকিৎসক জীবন থেকে আলাদা না। আমাদের ঈদটা সবসময়, আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে আমাদের ঈদ বলতে যে সম্পূর্ণ ছুটি তা কিন্তু নয়। আমাদের এমনও হয় যে ঈদের দিনেও আমরা অনেক সময় হাসপাতালে আসি, রোগী খারাপ থাকলে আমাদেরকে আসতে হয়, বা ওভার টেলিফোনে তো সবসময়ই থাকতে হয়। তো আমাদের পাশাপাশি মেয়ে হিসাবে তো আমার ঈদের ব্যস্ততা থাকেই। ঈদের আগের রাত থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়, তার আয়োজন শুরু হয় আরও 3 দিন আগে থেকে। এবং ঈদের দিনের সকাল থেকেই তো আমাদের প্রচন্ড রকমের ব্যস্ত থাকতে হয়, সেটা রান্নাঘর। কোরবানি ঈদের আরও ব্যস্ততা থাকে। রান্নার দায়িত্বটা কোরবানি ঈদে বা 2 ঈদে আমি সাধারণত নিয়ে থাকি। তো সেই দিক থেকে এই কাজটা আমিই করি। আমার সহকারীরাও দেখা যায় তখন ছুটিতে চলে যায়। তো পুরো দায়িত্বই কিন্তু আমার উপরেই থাকে, সব পরিবারের দায়িত্ব। ডক্টর সাইদ হোসেন, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনি অনেক দিন সরকারি চাকরিতে ছিলেন, তারপরে এখন অবসর গ্রহণ করে তারপরে এখন আরেকটি হাসপাতালে কাজ করছেন। নিশ্চয়ই আমি আপনার শুরুর দিকের গল্প শুনতে চাই। চিকিৎসকরা যখন তাদের যে শুরুর অংশরা, যে সময় সে অনেক স্ট্রাগল করে, তো সেই সময় কিন্তু দেখা যায় যে ঈদের দিন একদম নিয়ম করেই ডিউটি পালন করতে হয়, কারণ হাসপাতাল কিন্তু কখনোই খালি থাকে না। তো সেই সময়ের কিছু গল্প শুনতে চাই। অ্যাকচুয়ালি ঈদের সময় কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা ডিউটিতে যখন থাকি তখন কিন্তু সবকিছু বন্ধ থাকে, হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট সবকিছু বন্ধ থাকে। সবচেয়ে বিড়ম্বনার ব্যাপার হতো, আমরা ডিউটিতে থাকতাম, খাবার কোথা থেকে আসবে বা খাবো কি। এর ভিতর সৌভাগ্যক্রমে আমাদের কলিগ যারা আছে ওনারা কেউ কেউ হয়তো বাসা থেকে খাবার দিয়ে যেতেন। যদি এবেলা খাবার আসতো তাহলে খেতে পারতাম, আর না হলে না খেয়ে হয়তো আমাদের ডিউটি করতে। এই গল্পটা কিন্তু আসলে আমাদের রোগীরা বা অন্য কেউ কিন্তু জানে না আসলেই। মানে এই ঘটনাটা আসলে আমরাও বলবো যে এই ধরনের, আমরা যখন মেডিকেল অফিসার ছিলাম, যখন আমরা রোস্টার ডিউটি করতাম, আমরাও এই ধরনের একই অভিজ্ঞতা আমাদেরও গেছে
যে আমরা যদি বাসা থেকে খাবার না নিয়ে আসতাম তাহলে কিন্তু অন স্পট আমাদের ডিউটিতে কোনো খাবার থাকতো না। রোগীদের জন্য কিন্তু খাবার আছে, কিন্তু ওই ওখানে যে চিকিৎসকরা জন্য সেই রোগীদের সেবা দিচ্ছেন সেবা তাদের দিচ্ছেন। খাবারের ব্যাপারে কিন্তু কেউ চিন্তা করেন না। না, চিন্তা কেউ করে না। চিন্তা করে না। পরবর্তীকালে যখন আমি ক্যান্সার ইনস্টিটিউটে ছিলাম সহযোগী অধ্যাপক হিসেবে, তখন আমাদের সম্মানিত পরিচালক মহোদয়কে বলে যে যারা ডিউটিরত অবস্থায় থাকবেন তাদের 1 নম্বর হচ্ছে খাওয়াটা এনশিওর করতে হবে, দ্বিতীয় হচ্ছে যাওয়া আসাটা, ওই সময় কিন্তু ট্রান্সপোর্ট পাওয়া যায় না, পাবলিক ট্রান্সপোর্ট গুলো বন্ধই থাকে। আবার দেখা যাচ্ছে আপনার গাড়ির ড্রাইভারও তো সে না, ছুটিতে তারা গেছে। ছুটিতে। এখন দেখা গেছে যে ওই সময় ডাক্তারদের অন্তত আসা যাওয়ার জন্য হসপিটাল যাতে দায়িত্ব নেই, এই কাজগুলো আমরা করেছিলাম। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাইনি। জি, এই প্রতিকূলতার ভিতরেই আমাদের দায়িত্ব পালন করতে হয়েছে। জি। ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল, আপনার কাছে কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আমরা শুনছি যে ডাক্তাররা প্রত্যেকটা ঈদে তাদেরকে হাসপাতালে ডিউটি করতে হচ্ছে, তাদের জীবন হাসপাতালের সাথে জড়িয়ে গেছে, কল আসলে ছুটে যাচ্ছেন, কিন্তু আমরা যখন পত্রিকার পাতায় টেলিভিশনে হঠাৎ খবর দেখি যে ঈদের দিন ডাক্তার নাই। হ্যাঁ, তো এই ডাক্তার নাই এই কথাটা কোত্থেকে আসে এবং কিভাবে আসে? আসলে বিষয়টা হচ্ছে কি, সাধারণ মানুষের একটা হাসপাতাল সম্পর্কে তাদের একটা ইমপ্রেশন থাকে যে হাসপাতাল মানে হচ্ছে যে অনেক মানুষজন থাকবে, ডাক্তার থাকবে, সিস্টার থাকবে, আউটডোরটা বিশেষ করে খুব রমরমা থাকবে এবং কেউ গেলেই আউটডোরে সে ডাক্তার দেখাতে পারবে। তো ঈদের সময় বা যে কোনো সরকারি ছুটির দিনে কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের কিন্তু আউটডোর সার্ভিসটা ওই দিন বন্ধ থাকে এবং ইমার্জেন্সিটা খোলা থাকে, চালু থাকে এবং ইনডোর চালু থাকে। ইনডোর আর আউটডোরের এই পার্থক্যটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না। তো সে করে কি, প্রথমে এসে আউটডোরে খোঁজ করে। তো আউটডোরে যখন দেখে যে কোনো ডাক্তার নাই ওখানে, তখন সে বলে যে এখানে তো কোনো ডাক্তার নাই। তো এইটা আসলে সাধারণ মানুষের ইনডোর সার্ভিসটা কি জিনিস, আউটডোর সার্ভিসটা কি জিনিস, ইমার্জেন্সি সার্ভিসটা কি জিনিস, আরেকটা জিনিস হচ্ছে ডাক্তারদেরও যে ছুটি দরকার, তারও যে বাবা মা সন্তান আছে, তারও যে আসলে ঈদ আছে, এই বিষয়টা সম্ভবত মনে হয় সাধারণ মানুষের আর ওই দিন আউটডোর সার্ভিস চালু রাখলেও আমরা যেরকম অনেক সময় এরকম হয়েছে ক্যান্সার হসপিটালে আমরা যখন ছিলাম, আমাদের নিয়ম করে দেওয়া ছিল আগের দিন পর্যন্ত আমরা অনেক সময় আউটডোর সার্ভিস, আউটডোরে যে খুব বেশি রোগীও আসে তাও কিন্তু না, যারা আসে তারা কিন্তু ইমার্জেন্সি আসে। ছুটির দিনগুলোতে ঈদের সময় তো কোনো রোগ যদি খুব মারাত্মক না হয় রোগীও আসবে না, রুটিন কেউ যে আমার একটু চর্মরোগ আছে বা আমার না, তবে এটা ঠিক, ঈদের দিনে যারা আসে তারা কিন্তু ইমার্জেন্সি নিয়ে আসে। ফলে এমার্জেন্সিটা চালু থাকলেই কিন্তু আসলে ওটা কভার করা যায়, হাসপাতালের সার্ভিসটা কভার করা সম্ভব। এটা একটা মানুষের কমন ইমপ্রেশন। আরেকটা হলো যে ওই যখন দেখা যায় যে একজন ডাক্তার ডিউটি করছেন, উনি হয়তো 2-3টা ফ্লোর মিলে আছেন, হয়তো কিছু সময়ের জন্য হয়তো উনি একটু হয়তো কাউকে পাননি, হয়তো তখনই উনি এটা নিয়ে একটা মূল বিষয়টা হচ্ছে এটাও তো আসলে সবার জন্য ছুটিরই একটা সময়, স্বাভাবিকভাবে তো আমার মনে হয় এটা একটা কোঅপারেটিং মেন্টালিটি থাকা দরকার আর কি, যে এটা সারা পৃথিবীতেই কিন্তু এরকম আছে, চাইলে যে সাথে সাথে ডাক্তার পাওয়া যায় তা কিন্তু উন্নত দেশেও কিন্তু একজনকে সিরিয়ালে অপেক্ষমান থাকতে হয়। আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে আমরা কিন্তু ব্যাংকে অপেক্ষা করি, তারপরে বাসের লাইনে অপেক্ষা করি, সিএনজির লাইনের জন্য অপেক্ষা করি, অন্যান্য সবকিছুর জন্য অপেক্ষা করতে পারি, উবারের জন্য অপেক্ষা করতে পারি, কল দিয়ে নিজের পয়সা কেটে কল দিয়েও কিন্তু আমরা 20 মিনিট অপেক্ষা করতে পারি, কিন্তু আমরা হাসপাতালে অপেক্ষা করতে চাই না। আমরা মনে করি যে ডাক্তার সবসময় অ্যাভেলেবল থাকবেন এবং ঠিক ওই সময়টাতেই থাকবেন। হাসপাতালগুলোতে কিন্তু 24 ঘন্টাই হাসপাতালে কোনো না কোনো চিকিৎসক দায়িত্বরত ভাবে থাকেন, সেটা যে কোনো হাসপাতালই হোক। আরেকটা বিষয় আছে, আমাদের দেশে হেলথ সিস্টেমে তো আসলে এই জিনিসগুলো পরিবর্তন আনা দরকার। সাধারণ মানুষ কিন্তু চিকিৎসার জন্য প্রথমেই খোঁজে একজন সিনিয়র ডক্টর, সে হাসপাতালে এসেই খোঁজে এই ডিপার্টমেন্টের যিনি হেড বা প্রফেসর তাকে খোঁজে। তো যখন দেখা যায় উনি নাই ছুটিতে, তখন সে বলে ডাক্তার তো হসপিটালে নাই। এটাও কিন্তু হয়, তিনি কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকদের সন্তুষ্ট হচ্ছেন না, সেটাকে সে কাউন্টই করছে না। সে ভাবছে যে এখানে প্রফেসর অমুকের কাছে আমি এসেছিলাম, কিন্তু প্রফেসর তার রুম তালা মারা, সুতরাং ডাক্তাররা হাসপাতালে। আচ্ছা, তার মানে আসলে আমরা বুঝতে পারলাম যে ডাক্তার আসলে থাকেন, কিন্তু আসলে যেভাবে ওনারা চান, তার মানে হচ্ছে যে চাহিদা এবং যে সরবরাহ সেটার মধ্যে একটা গোলমাল লেগে যায়। তো আমরা এবার একটু ঈদের দিন যেহেতু একটু গান শুনতে চাই, হারমোনিয়াম গুলজারের সামনেই আছে, তো আপনি যদি একটা গান দিয়ে শুরু করেন, তারপর আমরা সবার কাছ থেকে একটু একটু করে শুনবো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি একটু বলতেও চাই যে গুলজার কিন্তু একদম পেশাদার শিল্পী, সে বিভিন্ন অনুষ্ঠান করেন এবং দীর্ঘদিন ধরে তিনি গানের চর্চাও করে যাচ্ছেন, যেটা চিকিৎসকদের মাঝে কিন্তু বিরল। গুলজার, আপনি যদি একটু শোনান আর কি। আমি সাধারণত নজরুল সঙ্গীতই করে থাকি, নজরুল দিয়ে শুরু করি। জি। ছোট্ট মনো ঘরে রয় না প্রিয়া, উচ্চটন মন ঘরে রয় না,
ডাকে পথে বাঁকা তব নয়না প্রিয়া উচ্চাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকলাজ সুখ সাজ গৃহ কাজ, তেজিয়া লোকলাজ সুখ সাজ গৃহ কাজ, নিজ গৃহে বনবাসে সয় না প্রিয়া উচ্চাটন মন ঘরে রয় না। বাহ, তিনি যে পেশাদার শিল্পী বোঝা গেল, মানে না, গলার গুলজার তো কাজ এবং আমাদের সবকিছু মিলিয়ে অনেক অনুষ্ঠানে গান করে এবং তার গান আমাদের অনুষ্ঠানকে আসলে সমৃদ্ধ করে। না সেটাই, দারুণ দারুণ গুলজার, চমৎকার। অনেক সুন্দর গেয়েছেন আপনি। ডক্টর মাফরুহ আক্তার রুমানা, আপনি কি করতে চান? আমি তো আসলে গান পারি না, আমি তো এত গুণী কিন্তু আপনি শিল্পী অনেক নয়। আবৃত্তি আপনি আবৃত্তি পারেন করেন। আমি জানি, সুতরাং আপনি যদি একটা কবিতা আবৃত্তি করে শোনান আসলে আমাদেরকে। কবিতাও তো অনেক দিন রেগুলার করা হয় না কর্মব্যস্ততার কারণে। তো আমি যখন গতকালকে প্রচন্ড বৃষ্টি ছিল, তো আমি হাসপাতাল থেকে যখন বের হয়েছি তখন ছাতাও হাতে আটছে না, মানে উড়ে যাচ্ছে, এতটাই দমকা হাওয়ার বাতাস ছিল। তো তখন আমার আসলে একটা কবিতার কথা মনে পড়ছিল, তো সেই কবিতাটাই আমি একটু। সেটা কি হাওয়ার রাত? সেটি হাওয়ার রাত, ঠিকই ধরেছো। সেটি আচ্ছা, একদম, দারুণ, আমরা একটু শুনি। হ্যাঁ, তো জীবনানন্দ দাশের হাওয়ার রাতটাই মনে পড়ছিল তখন। তো আজকেও আসার সময় এটি আমার মনে হচ্ছিল, সেজন্য আমরাও শুনি একটু হাওয়ার আমরা রাতটা। এইটাই একটু বলতে চাই। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাতি তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উড়ছে সে। কাল এমন চমৎকার রাত ছিল, সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই অন্ধকারের নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতন ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে বেবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল, যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানালার ভেতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভেতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের মতন। দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে, জীবনের দুর্দান্ত নীলমত্ততায়
আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে, একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। দারুণ। আর চিকিৎসকরা যে আসলে চিকিৎসার বাইরে অন্য কিছু করেন, আমার মনে হয় যে অনেক দর্শক বা সাধারণ মানুষ মনে করেন যে হয়তো চিকিৎসকরা খুব কাঠখোট্টা জীবন পার করেন এবং অন্য কিছু করেন না। আমার মনে হয় যে আজকের অনুষ্ঠান দেখার পরে তাদের এই আমাদের ধারণা তো আসলে সেরকম চর্চা নেই, আমরা এটা কিন্তু না চর্চা না থাকলেও মানে একটা সময় যে চর্চা ছিল সেটা বোঝা যায়। এবারে একটু আমি আসতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাঈদ হোসেন আপনার কাছে, আপনি কি শোনাচ্ছেন আমাদেরকে? ধন্যবাদ কল্লোল। আমি একটা গান গাইতে যাচ্ছি। কাছের মানুষ দূরে থুইয়া মোহরে আমি ধর পড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায় রে, কি জানি কি করে দূরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। খুবই সুন্দর। সাইদ স্যার কিন্তু খুব ভালো গিটারও বাজাতে পারেন এবং অনকোলজির একটা আপনাদের একটা মিউজিক ব্যান্ড ছিল আর কি, না তারপরে সাইদ স্যারও আরো কয়েকজন মিলে কিন্তু রেগুলার চর্চা করতো। তো আমার মনে হয় সাইদ স্যার আমাদের উপস্থাপককেও আজকে ছেড়ে দেওয়াটা একেবারে ঠিক হবে না। উপস্থাপক তো আমি জানি, উপস্থাপক তো আপনারও ভালো জানবার কথা, আমার বন্ধু যেহেতু আমি কলেজ জানি, জীবনের বন্ধু। হ্যাঁ কলেজ জীবনের বন্ধু, সে তো ভালো গান গায়। হ্যাঁ, আমি আরেকটা অনুষ্ঠানে ওর গান শুনে তো রীতিমতো মুগ্ধ। ও কিন্তু আসলে চেষ্টা করলে বা ধরে রাখলে কিন্তু সে ধরে রাখলে পেশাদার শিল্পী হতে পারে। যাই হোক, আমরা আশা করি ও চর্চা করলে বড় হয়ে অনেক বড় শিল্পী হবে। উপস্থাপনাও করতো, তাকে আমরা মেডিকেল কলেজে গান গাইতে বললে সে গান গাইতে উঠলে আর নামতে চাইতো না। আচ্ছা, এটা আরেকটা বিপজ্জনক প্রবণতা। কিন্তু তুমি আজকে আমাদের একটু শোনাও। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কতদিন আর জীবন, কত আর মধু লগন, কতদিন আর জীবন, কত আর মধু লগন, তবু তো পেয়েছি তোমায়, তবু তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান,
যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। তুমি গানটা ছাড়লে কেন? মানে মানে আসলে কন্টিনিউ করলে কিন্তু তুমি আর ভালো করতে পারবে। আমি আসলে গান কখনো ছাড়ি নাই, কিন্তু সমস্যা হচ্ছে গানই আমাকে ছেড়ে চলে গেল মনে হয়। মানে সমস্যা হচ্ছে যে এত কিছু মানে করো পেশাদার আসলে। ব্যস্ততার চাপে আসলেই হয়নি। তবে আমি অনেকদিন গান শিখেছি, প্রায় 12-13 বছর হ্যাঁ, কিন্তু সেটা বোঝা গান যায়, শিখে সেটা গিয়েছি। বোঝা যায়। এখনো মাঝে মাঝে করি, কিন্তু যে চর্চাটা কোনো অনুষ্ঠানে হচ্ছে আমি না। দেখি কল্লোল কিন্তু গান গায়। কল্লোল আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, তারপরে আমাদের ক্যারেক্টার্স ক্লাবের প্রোগ্রাম হয়, সার্জারি সোসাইটির প্রোগ্রাম হয়, সেখানেও কিন্তু তাকে আমি গান গাইতে দেখি ভয়েস, সবসময়। টোন, সুরে থাকা, থ্রোয়িং কোনো কিছুই একেবারে মানে বলা যাবে না যে মানে সে ফেলে দেওয়ার মতো ফেলে না। দেওয়ার মতো না। আচ্ছা, আমি একটু হারমোনিয়ামটা আবার গুলজারের দিকে দেই, কারণ গুলজার কথা যত কম বলে ততই মনে হয় ভালো। গানটা আমরা শুনতে চাই গুলজারের কাছ থেকে। আমি আসলে গান বেশি বেশি গাইতে চাই। আচ্ছা, আমরা গানটা শুনবো, কিন্তু আমার দু একটা প্রশ্ন আছে, সেটাও একটু করি, কারণ কথাও একটু বলতে হবে মনে হয়। সেটা হচ্ছে যে আমি রুমানার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো চিকিৎসকদের যে জীবনটা আছে, একটা জীবনের একটা দিক হলো যে সেবা করা বা তাদের পেশাগত একটা জীবন, আবার হচ্ছে যে এই যে গুলজার যেটা বলছে যে তাদের একটা শিল্পীর সত্তা, শিল্পী সত্তা, এই যে সাংস্কৃতিক জীবন। সাংস্কৃতিক জীবন। আমার মনে হয় যে আপনারও এরকম একটা জীবন হয়তো ছিল। এই যে টানাপোড়েনটা, এটা নিয়ে একটু শুনতে চাই, যে চিকিৎসকদের এই যে সে একসময় শিল্পী হতে চাইলো, কিন্তু তারপরে আবার সে চিকিৎসকই হলো, এই টানাপোড়েনটার গল্পটা একটু শুনতে চাই ছোট করে। আসলে শিল্পী সত্তাটা কিন্তু একদম ভেতর থেকে আসে। হ্যাঁ, যে এটা শিল্প যে বিষয়টা, সেটা কিন্তু অন্তরের একটা চাহিদা থাকে। তো সেটি যদি কন্টিনিউ করে যেতে হয়, তাহলে তাকে অনেক সাধনা করতে হয়, সময় দিতে হয়। এবং আমাদের পেশাগত জীবনটাও এমন যে সেখানেও অনেক সময় দিতে হয়। আসলে দুটো পাশাপাশি চালিয়ে যাওয়াটা একটা কঠিন ব্যাপার হয়ে যায় কোনো যাদের কোনো 9টা সময়। 5টা অফিস, তারা হয়তো একটা সময় পায় যে ঠিক আছে সেই সময়টা অবসর আছে, সেই সময় তারা জি করলো। জি, আসলে সেটা কিন্তু এই যে শিল্প সত্তার সাথে চলে যাওয়া, এটি কিন্তু এই যে আপনি একটু আগেই বললেন যে গান আমাকে ছেড়ে চলে গেছে, আপনি গানকে ছেড়ে যেতে চাননি। তো একটা সময় আমরাও সঙ্গীত চর্চা করেছি খুব ছোটবেলায়, কিন্তু দেখা গেছে লেখাপড়ার চাপে একটা সময় এসে সেটিকে আর দুটোকে একসাথে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে যারা চালিয়ে গুলজারের মতো যাচ্ছে, চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা সাধুবাদ দিতেই চাই। সাধুবাদ দিতে চাই, এবং তাদের এটা যেন কন্টিনিউ হয়, তারা যেন এই পাশটাকেও সমানভাবে চালিয়ে যান, এই জন্য সাধনাটা যেন তারা করে যান। এটি কিন্তু অসম্ভব কিছু না আসলে। আপনার পাশাপাশি এটাও বলতে চাই যে যখন আপনি গান গাইবেন বা আপনি যখন শিল্পসত্তার সাথে থাকবেন, তখন কিন্তু আপনি নিজের সাথে থাকবেন, সম্পূর্ণ আপনি নিজের মধ্যে থাকবেন, এবং নিজের আত্মতৃপ্তি কিন্তু আপনাকে অনেকখানি পরিশুদ্ধ করে তুলবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটি আসলে সাংঘর্ষিক নয়, তবে সময়টাকে যদি কেউ একটুখানি ম্যানেজ করে নিতে পারে, তাহলে কিন্তু দুটোকেই চালিয়ে যাওয়া সম্ভব। এবার গুলজারের গানটা একটু শুনি। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দে, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন। হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গানের টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল
পড়ে এখনো, কি জাদু জানো তা বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সেন, জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটা দারুণ গান। ডক্টর সাইদ হোসেন, আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আপনার তো আসলে যেহেতু ক্যান্সারের রোগীরা অনেকেই আসেন যারা হয়তো জীবনের একদম শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আসেন, তো সেরকম কিছু অভিজ্ঞতা শুনতে চাই যে ক্যান্সারের রোগীদেরকে চিকিৎসা আবার অনেকে ভালো হয়ে যান, তাই না? তো এই যে আনন্দ বেদনার একটা সংমিশ্রণ আপনাদের জীবনে, কিছু রোগী আসে যারা ভালো হয়ে চলে যায়, কিছু রোগী আসে যারা ভালো হন না বা হয়তো জীবন সায়ান্নে উপস্থিত হন, তো এইটার একটা অভিজ্ঞতার কথা শুনতে চাই। আসলে ক্যান্সার চিকিৎসার করতে গিয়ে আমার জীবনের সবচেয়ে একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তখন ঢাকা মেডিকেল কলেজে রেজিস্টার 2006-07 সালে। ওই সময় ছোট বাচ্চাদের একটা গ্রুপ ছিল পেডিয়াট্রিক, তখন পেডিয়াট্রিক অনকোলজি ওইভাবে ডেভেলপ করেনি, ওদের আমরা কেমোথেরাপি দিতাম। তো কেমোথেরাপি দিতাম, ওই বাচ্চাগুলো আমাকে খুব পছন্দ করতো, কারণ ওদেরকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে কেমোথেরাপিগুলো দিতে হতো। এটা তো আসলে পেইনফুল এবং কষ্টের ব্যাপার। তো আমার একটা রোগী ছিল, ওর নাম ছিল শাহিন, আমার নাম, ওর ডাক নাম শাহিন। আমি যে কারণে ছেলেটার প্রতি একটু দুর্বল ছিলাম। একদিন দেখি শাহিন কিছু কেমোথেরাপি নিতে এসছে, কিন্তু কিছু একটা লুকাচ্ছে বারবার হাতের ভিতর। তো আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ও কি লুকাচ্ছে বলেন তো। বলে, স্যার ওর গাছে প্রথম ডালিমটাও আপনার জন্য নিয়ে আসছে। বাহ, অসাধারণ। মানে এখানে সার্থকতা। সেটাই, চিকিৎসক হিসেবে আসলে এরকম এমন কিছু প্রাপ্তি আছে, এটা আমার মনে হয় যে সব চিকিৎসকের জন্যই আছে, যে তাদের রোগীদের যে একটা গ্রেটফুলনেস, একটা সেইটা তারা বিভিন্নভাবে কিন্তু প্রকাশ করে। এবং কিছুদিন আগে আমারও এরকম একটা ঘটনা ঘটেছে। আমার একটা রোগী, ব্রেস্ট ক্যান্সারের রোগী, উনি মারা গেছেন, কিন্তু হঠাৎ করে উনি মারা যাওয়ার পরে তার মেয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে তার মা মারা যাওয়ার আগে একটা গিফট রেডি করে রেখে গেছিলেন এবং বলে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পরে যেন এই গিফটটা আমাকে দেয়া হয়। তো সেই রুগীটা এরপরে এসে আমাকে সেই গিফটটা দিয়ে গেছেন। তো এরকম একটা অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতা কিন্তু আমাদের সবার জীবনে। আসলে এটা কিন্তু কতটা স্যাটিসফ্যাকশন, একটা রোগী মারা যাওয়ার পরেও আমাদেরকে যে মনে রাখে। যেমন আমরা যখন চিকিৎসা করি, কোনো রোগী যদি মারা যায়, সেই পরিবার থেকে কিন্তু আমাদেরকে ফোন করা হয় যে ম্যাডাম আমার রোগীটা বেঁচে নাই, কিন্তু আমি আপনাদের প্রতি, আপনাদের টিমের প্রতি আমরা কৃতজ্ঞ। এটা কিন্তু আসলে চিকিৎসা পেশা ছাড়া অন্য কোনো পেশা সম্ভব না, তাই না? আসলেই আমার মনে হয় যে আমাদের স্পিরিটটা ওই জায়গাটায় না হলে এইরকম একটা কঠিন চিকিৎসা পেশা জীবনে, যেটা জীবনের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে লেগে থাকে, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে চালিয়ে যেতে হয়। আমার মনে হয় যে এই জিনিসগুলোই আমাদের ফুয়েলিং করে আর কি। আমাদের আসলে অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি। আমরা এবার একটু গুলজারের গানের সাথে, বা আমরা সবাই মিলে একটা গান গেতে পারি, এরকম একটা গান গেতে গেতে হয়তো বাড়ি যেতে পারি। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, ঈদের আনন্দে থাকুন আমাদের সঙ্গে। আমরা প্রতিদিনই এক এক গ্রুপ অতিথি নিয়ে আসছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি। আগামী দিনেও নিশ্চয়ই কোনো অতিথির সঙ্গে কথা হবে, আমাদের সঙ্গে থাকবেন এই আশা করে আমরা গানে গানে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুলজার, আমরা একটু নস্টালজিয়ায় একটু ঘুরতে চাই, পুরনো সেই দিনের কথা। হ্যাঁ, আমার মনে হয় এই গানটা সবারই জানা আছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই সুখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, আয় সে চোখের দেখা, প্রাণের কথা সে